দুর্বিপাকটা হঠাৎ ঘটল। রামকেষ্টর বাপের আমলের গামছাখানা হারিয়ে গেল হঠাৎ। বাপ মারা যাবার বছর চারেক আগে ৮ আনায় সে কিনেছিল গামছাখানা। বুড়ো বাপ দেহরক্ষা করেছেন, বড়জোর বছর 12 হবে। না, বাপ শুধু দেহরক্ষাই করেননি, নিজের খাই খরচটাও বাঁচিয়ে গেছেন তার সঙ্গে। এরই মধ্যে ঘটে গেল এই অঘটন। বাপের সুযোগ্য বংশধর রামকেষ্ট, 3 কুলে বোধ করি কেউ নেই, অন্তত আছে বলে কেউ শোনেনি, দেখা তো দূরস্থান। অনর্থক খরচ এড়ানোর তাগিদে রামকেষ্ট বিয়ে থাও এড়িয়েছে। পড়শিরা পারতপক্ষে তার ধারে কাছে ঘেঁষে না, বিশেষ করে সকালবেলায়। কিংবদন্তি আছে সেদিন তাহলে নাকি উনুনে হাঁড়ি ওঠে না। এ হেন রামকেষ্টর বরাতে বলা নেই কওয়া নেই এত বড় দুর্বিপাকটা ঘটে গেল। পাতি পাতি করে ত্রিভুবন তোলপাড় করেও গামছাখানার পাত্তা মিলল না কোথাও। শোকে রামকেষ্টর হৃদয় প্রায় বিদীর্ণ হবার উপক্রম। সে ডুকরে উঠল, বাবা গো। সঙ্গে সঙ্গে জবাব এলো, ব্যা। চমকে উঠল রামকেষ্ট। এদিক ওদিক তাকাতেই উঠোনের এক কোণে নজরে পড়ল পাঁঠাটা, আর অমনি ঝিলিক খেলে গেল মগজের মধ্যে। অবশ্যই বিদ্যুতের নয়, বুদ্ধির। চোখের পলকে দাওয়া থেকে ঝাঁপিয়ে পড়েই সে ছুটে গিয়ে জাপটে ধরলে পাঁঠাটাকে। তারপর তার পেট টিপে টিপে আর পেটের কাছে কান নিয়ে গভীর অভিনিবেশের সঙ্গে অনেকক্ষণ পরীক্ষার পর একদিন পরে, অর্থাৎ দুর্বিপাক ঘটে যাবার 2 দিনের দিন, সে স্থির নিশ্চয় হলো নির্ঘাত এই হারামজাদাটাই তাকে ফাঁসিয়েছে। তেল জল আর তালির পর তালি খেয়ে খেয়ে গামছাখানা বোধহয় গাড়ল পুত্তুরের অতি প্রিয় সুখাদ্যে পরিণত হয়েছিল, তাই এই সর্বনাশ। তার মাথায় যেন খুন চেপে গেল। দারুণ রাগে পাঁঠাটার কানে সে এক মোক্ষম মোচড় বসাতেই ওই কাঁপা গলায় ডেকে উঠল, ব্যা। সঙ্গে সঙ্গে রামকেষ্টর আবার চোখ পড়ল পাঁঠাটার দিকে। এই দণ্ডিরামের পাঁঠা, সর্বনাশ। এদিক ওদিক সে তাকায়। গোয়ার দণ্ডিরামের চেহারার সঙ্গে রাগের অমন জুৎসই মিল কদাচিৎ নজরে পড়ে। ততক্ষণে তার মুঠি আলগা হয়ে গেছে, দণ্ডিরামের পাঁঠাও পগার পাট। শোকে দুঃখে রামকেষ্ট তখন ওঠবোস শুরু করেছে। হায় হায়, শেষ পর্যন্ত গামছাখানার হদিশ মিলল বটে, কিন্তু করার কিছু নেই। হারামজাদা গুয়ারটার ছাগল, ওর পেটে এখনো গজ গজ করছে গামছাখানা। শেষ পর্যন্ত অনেক ভেবে চিনতে সে ঠিক করল, না, নাপিতকে আর পয়সা দেওয়া নয়, সেই পয়সায় নতুন গামছা আর পুরনো গামছার দাম উসুল, দুটোই করতে হবে একসঙ্গে। যেমন ভাবা তেমনই কাজ। সেদিন থেকেই নাপিত আর রামকেষ্টর চুলদারির নাগাল পায় না। যত দিন যায় ততই উত্তরোত্তর শ্রীবৃদ্ধি ঘটে চুলদারির। আরামে চুলদারি চুলকোতে চুলকোতে চোখ বুজে রামকেষ্ট ভাবে, এই জমজমাট অবস্থা, এইসব আপনজনদের ছাঁটাই করার মতো আহাম্মকি আর নেই। সুতরাং নাপিত ছাঁটাই হলো চিরতরে। তারপর দিন যায়, মাস যায়, বছরও কাটল। খোঁজ খবর নিতে নিতে রামকেষ্ট এতদিনে জেনে ফেলেছে হাওড়ার হাটে গামছা খুব সস্তা। অতএব সে রওনা হয় একদিন। হাবড়া থেকে হাওড়ার হাট পথটা নেহাত কম নয়। রাত থাকতে থাকতে রামকেষ্ট বেরিয়ে পড়ল সোজা পায়দল, কাঁধে লাঠি, তার ডগায় ন্যাকড়ায় বাঁধা ছোট্ট এক পুঁটুলি। চলতে চলতে বেলা বাড়ে। সামনে এক পুকুর। রামকেষ্টর ভারী তেষ্টা পেয়েছে। পুকুরের ঘাটে বসে সে পুঁটুলি খুলল। পুঁটুলির মধ্যে ছোট্ট এক পেতলের গেলাস, 2খানা বাতাসা আর আধমুঠো আলো চাল। বাসি পেটে রামকেষ্ট পারতপক্ষে কাঁচা জল খায় না, ওতে স্বাস্থ্য খারাপ হয়। 2 আঙুলে
সে একখানা বাতাসা সন্তর্পণে তুলে নিল। তারপর জল ভরা গেলাসে সেটা একবার চুবিয়েই আলগোছে আবার রেখে দিলে ন্যাকড়ার ওপর রোদে শুকোবার জন্যে। তারপর গুনে গুনে 4টে চাল মুখে ফেলে গেলাসের জলটা সে খেয়ে ফেললে ঢুক করে। ব্যাস, এরপর গেলাসের পর গেলাস পুকুরের জল সাবার করে সে প্রাতঃকালীন জলখাবারটা যখন শেষ করল, ততক্ষণে পেট ফুলে ঢাক। আরাম করে সে ঢেকুর তুলতে যাবে, হঠাৎ অন্য পারে নজর পড়তেই চক্ষু চড়ক গাছ। ঢেকুরটা সে চেপে গেল। অপর পারের ঘাটে আর একজন লোক জলের ওপর বাঁ হাতে একখানা কঞ্চি ধরে আছে। কঞ্চির আগায় সরু সুতোয় বাঁধা একখানা বাতাসা ঝুলছে। জলে যেখানে বাতাসার ছায়া পড়েছে সেই জল লোকটা খাচ্ছে হাপুস হুপুস করে। রামকেষ্টর চোখ জুড়িয়ে যায়। হ্যাঁ, হিসেবেই বটে। এক বাতাসায় সারাটা জীবন? অধস্তন 14 পুরুষ পর্যন্ত। দেখে দেখে রামকেষ্টর আর আশ মেটে না। শেষ পর্যন্ত পুটুলি গুটিয়ে গুটি গুটি সে গিয়ে হাজির হলো ওপারে। লোকটিকে ভক্তি ভরে প্রণাম করতে করতে বলল, আপনার খুড়ে পেন নাম হই, জ্ঞানী মহাজন ব্যক্তি আপনি। আমার গুড ঠাকুর দর্শন পেয়ে জন্ম সার্থক হলো। গুড ঠাকুর প্রথমে একটু অবাক হয়েছিলেন, পরে বুঝলেন শিষ্যের ভক্তির কারণ। গুরু শিষ্যের বাতচিত হলো কিছু সময়। তারপর গুরুর আশীর্বাদ ও উপদেশ মাথায় চাপিয়ে রামকেষ্ট একসময় রওনা হলো আবার। কলকাতার রাজপথ, গাড়ি ঘোড়া ঝক্কি ঝামেলা বাঁচিয়ে রামকেষ্ট চলেছে হাওড়া হাটের দিকে। হঠাৎ অদূরে এক আধবয়সী ভদ্রলোকের উপর নজর পড়তেই সে থমকে দাঁড়ালো। ভদ্রলোকের মাথায় কাঁচা পাকা লম্বা বাবরি চুল, আর মুখে ইস, দাড়ি গোফের সে কি বাহার! আবক্ষ চুম্বিত লম্বা দাড়ি, বোধহয় নাভিদেশ পর্যন্ত লম্বমান। রামকেষ্ট মনে মনে আন্দাজ করে লম্বায় তার নিজের দাড়ির চেয়ে নির্ঘাত দ্বিগুণ হবে। তাড়াতাড়ি সে এগিয়ে গেল ভদ্রলোকের কাছে। 2 হাত জোর করে কপালে ঠেকিয়ে বলল, আহারে, মশায়ের বুঝি শাল হারিয়েছে? ভদ্রলোক থতমত খেয়ে তাকান ওর দিকে। হ হ হ হ হ। রামকেষ্ট বলে, শাল গেলে মুখে বাক্যি সরে কখনো? এ কি আর আমি বুঝতে নারি? মাথায় জমজমাট অবস্থা দেখেই তা বুঝে নিয়েছি। ভদ্রলোক তখনও বেহুশ। মুখে চুকচুক শব্দ করে রামকেষ্ট আবার বলে, ইস, আমার গামছা হারিয়েই এই দশা, আর মশায়ের কিনা শাল গেছে। ইস, শাল গিয়েও জীবত আছেন, কলজের জোর বলতে হয়। পেন নাম হই, পেন নাম হই। বলতে বলতে রামকেষ্ট আবার পা চালিয়ে দেয়। ভদ্রলোক তখনও ধাতস্থ হননি। যখন হলেন, রামকেষ্ট তখন অনেকখানি এগিয়ে গেছে। খুশিতে সে টইটুম্বুর। কি শুভক্ষণেই না আজ সে বাড়ি থেকে পা বাড়িয়েছিল। ভদ্রলোক কপালের ঘাম মুছতে মুছতে বিড়বিড় করে বললেন, কি সাংঘাতিক! অতি অল্পে বেঁচে গেলুম বদ্ধ উন্মাত্রার হাত থেকে। হাওড়ার হাট, লোক গিজগিজ করছে। দোকানে দোকানে ঘুরছে রামকেষ্ট। ধুত, কোথায় সস্তা? একে কি সস্তা বলে? পুরো হাট সে চক্কর দিয়েছে বার কয়েক। এক এক দোকানে গেছে 4-5 বার করে। দোকানিরা আর ফিরেও তাকাচ্ছে না ওর দিকে। একজন তো তেড়েই এলো। এমন সময় হঠাৎ শোরগোল উঠল, চোর 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 চোর! চারদিকে হই হল্লা হট্টগোল। চোর চোর বলে লোকজন ছুটছে। ঘাবড়ে গিয়ে রামকেষ্ট ছুটতে শুরু করলো। তারপর পড়বি তো পড়ল গিয়ে এক পুলিশের সামনে। পুলিশ সাপটে ধরল তাকে। ব্যাটার যা চেহারা, চোর না হয়ে যায় না। তারপর কত কান্নাকাটি, হাতে পায়ে ধরাধরি, কিন্তু কিছুতেই কিচ্ছু হলো না।
রামকেষ্ট রাত কাটল থানার গারদে। পরদিন আদালত, তারপর চুরির দায়ে 2 মাস সশ্রম কারাদণ্ড। রামকেষ্ট জেলে গেল। দিন কাটে, পড়শিদের কারো কারো ভাবনা হয় কোথায় গেল রামকেষ্ট। অবশ্যই ভাবনা হয় যখন কোনো কাজকর্ম থাকে না, তাও 1-8বার ক্ষণেকের জন্যে। তারপর মাস 2 পরে একদিন বাড়ি ফিরল রামকেষ্ট। পড়শিরা তো প্রথমে চিনতেই পারে না। চেহারা তার নাদুস নুদুস, মাথার চুলে কেয়ারি ছাঁট, দাড়ি গোঁফ কামানো, জামা কাপড়ও বেশ ধোপ দুরস্ত। খুশিতে ডগমগ রামকেষ্ট। এ সবই হয়েছে কিনা বিনি পয়সায়, তার ওপর 2 মাসের খাই খরচটাও বাদ। লাঠি টুকটুক করতে করতে বুড়ো মোড়ল মশাই এসে হাজির হলেন এক সময়, অবশ্যই বিকেলের দিকে। তার সঙ্গে আরও 2-4 জন পড়শি। মোড়ল মশাইয়ের দৃষ্টিশক্তি কমে গেছে, তাই চোখ কুঁচকে জিজ্ঞেস করলেন, কে? কালীকেষ্টর ছেলে রামকেষ্ট না? একগাল হেসে রামকেষ্ট বললে, হি হি ইজ্ঞে হে, পেন নাম হই। তা একদিন কোথায় ছিলে বাবা? ইজ্ঞে শ্বশুর বাড়ি। হাত কসলাতে কসলাতে রামকেষ্ট জবাব দেয়, মুখে আকর্ণ বিস্তৃত হাসি। এ শ্বশুর বাড়ি? মোড়লের বাঁকা কোমর প্রায় সোজা হবার জোগাড়। হিগে হ, শ্বশুর বাড়ি। রামকেষ্ট বলে, কিন্তু বাপু। নাচার কণ্ঠ মোড়লের, কোথায় হলো বিয়ে? বৌমা কোথায়? এক হাত জিভ কেটে রামকেষ্ট বললে, কি যে কন গুরুজন আপনি, ও কম আর হলো কই? ও আমাকে দিয়ে হবে কি? কিন্তু তবে যে বললে, হেগে হ, ঠিকই কইছি। পুলকিত কণ্ঠ রামকেষ্টর। শ্যালোরা ছাড়লে না, জাপটে ধরে নিয়ে গেল। কি করব, যেতেই হলো। তা খাইয়েছে দাইয়েছে বেশ, একটু যা খাটতে হতো। হ্যাঁ, খাটতে হতো শ্বশুর বাড়ি? লে বাবা! পড়শিরা কেটে পড়ল। টাক চুলকোতে চুলকোতে কেটে পড়লেন মোড়ল মশাইও। লাঠি তখন বগলে।